অন্দরমহল। আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্বে যাকে পেয়েছি একদম মহিরূহ বটগাছ, একেবারে বৃক্ষ সম, আমাদের অভিভাবক অর্ণব সেন। স্যার, আপনাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে যে পডকাস্ট চ্যানেলটা আছে সেখানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এই আহ্বান তো উপেক্ষা করতে পারি না, কারণ অনেক বছর ধরে এই পদ্ম দলবলের সঙ্গে আমার পরিচয়, এবং এই সময়টা এতই দীর্ঘ যে অনেক টুকরো টুকরো অংশ আছে। এর মধ্যে বিশেষ করে একটা পর্ব আমার মনে পড়ছে, যে জগন্নাথ বিশ্বাস আলিপুরদুয়ারের একটা নক্ষত্রের মতো। খেলাধুলো, কবিতা চর্চা, নাটক, গান সবকিছুতেই তিনি ছিলেন। এই জগন্নাথ বিশ্বাসকে একবার পদ্মের পক্ষ থেকে অভিনন্দন দেওয়ার বাসনা হলো, এবং জানাবার একটা সুযোগ ঘটেছিল। এবং সেখানে জগন্নাথ বিশ্বাস ছিলেন, এবং এইরকমই হুটহাট কাজ করে থাকে রিমি। যেমন আর একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা হলো আকাশবাণীতে। সেখানেও দেখলাম যে রিমি হলো আসল। আসলে পদ্ম পত্রিকার পক্ষ তখন আর কি একটা অনুষ্ঠান, এখনো যে হয় না তা নয়, এখন তো আড্ডাগুলি বলে একটা জায়গা হয়েছে। হ্যাঁ, এরকম সময়ের সাথে সাথে একটু নিজেকে একটু অন্যভাবে কাজ করবার একটা সুযোগ নিজেকেই নিজের করে নিতে হয় আর কি। হ্যাঁ, সেই মাধ্যমেই করি, আর পদ্মটা ধারাবাহিকভাবে মানে হয়েই যাচ্ছে আর কি। হ্যাঁ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো আমার মায়েরও মাস্টারমশাই ছিলেন, তারপর সেই বাগানে কাজকর্ম করা, সেখানে তারপর কলেজে, এরকম একটা দীর্ঘ আপনার যাত্রা। সেটার যে শুরুয়াত, আপনি সাহিত্যের ছাত্র এবং শিক্ষক দুটোই, পাশাপাশি আপনার যে এই সৃজন সাহিত্য নিয়ে কাজ করা, সেই সময়ের একটু শুরুয়াতটা এবং পরিবেশ কি করে আপনার এই কাজের ক্ষেত্রে সহায়ক হয়েছিল, সেই জায়গাটা যদি একটু আপনি আমাদের দর্শকদের জন্য শোনান। অনেক দীর্ঘ জীবন, এবং এই জীবনটা বৈচিত্র্য আছে, গতানুগতিকতাও আছে। আচ্ছা, বৈচিত্র্য এই জন্য যে আমার জীবনে একদম প্রথম পর্বে জলপাইগুড়িতে আমার জন্ম, এবং 6-7 বছর পরেই আমার বাবা পিডব্লিউডি থেকে অবসর নিলেন, এবং আমরা চলে গেলাম বর্ধমান, রাঢ় বাংলা। একেবারে উত্তরবঙ্গ থেকে রাঢ় বাংলা। সেই রাঢ় বাংলা আর উত্তরবঙ্গের মধ্যে অনেক তফাৎ। মানে বর্ধমান জায়গাটাই হচ্ছে কেমন শুকনো, ড্রাই, গেরুয়া রং জলের। দামোদরের সম্পর্কে একটা ছোট্ট ছড়া আছে, যে দামোদরের রাঙামাটি বুড়িকে ধরে ক্যাঁচ করে কাটি, এরকম একটা ছড়া আছে। এই ছড়াটা বহু বছর আগে আমি শুনেছিলাম, এখন বললাম। এর পরবর্তীকালে আমি চলে আসি আমাদের পৈতৃক আবাস, যেখানে দেবানন্দপুর, শরৎচন্দ্রের জন্মস্থান। সেখানে ছিলাম 1.5 বছর মতো। তারপরে আবার জলপাইগুড়ি, এবার জলপাইগুড়ি থেকে জেলা স্কুলে। জলপাইগুড়ি জন্ম হওয়ার পরে বর্ধমানে চলে যাওয়া, সেটা মানে কিরকম বয়সে আপনার আসা? আমি বর্ধমান এসেছিলাম 6-7 বছর বয়সে। তারপর ওখানে ক্লাস 9 পর্যন্ত পড়ার পরে চলে যাই দেবানন্দপুর, সেন্ট জন স্কুল, এটা মিশনারি স্কুল। সেখানে পড়াশোনা কতদূর পর্যন্ত? না, সেখানে মাত্র 2 বছর। তারপরে আবার চলে গেলাম জলপাইগুড়ি জেলা স্কুলে, মাধ্যমিক পরীক্ষা পাশ করে আনন্দচন্দ্র কলেজে ভর্তি হলাম। সেই কলেজে তখন দেবেশ রায় পড়তেন।
বাসির আল-হেলাল, যিনি ওখানেই পড়তেন, পরবর্তীকালে ঢাকার বাংলা একাডেমির অধ্যক্ষ হয়েছিলেন। তিনি আমাদের ক্লাসেই পড়তেন। আর দুঃখের বিষয়, বাসিরও মারা গেছে, দেবেশও চলে গেছে। এখন জলপাইগুড়ি জেলা স্কুলে পরে আমরা এসি কলেজে বছর 4 পড়া হলো, তারপরে আবার চলে গেলাম কলকাতায়, এবং কলকাতায় থাকতে থাকতে একই সঙ্গে পড়াশোনা আর সাহিত্য জগতের সঙ্গে পরিচয়ের পালা চলতে থাকলো। আচ্ছা। অর্থাৎ সময়কালটা হলো 1955 থেকে আরম্ভ। সেই সময় আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয় বিভাগে আমার গল্প বেরিয়েছে, আরো অন্যান্য কাগজ, কলকাতার যত কাগজ সবই ঘোরাঘুরির ফলে লেখা বেরিয়েছে। ঘোরাঘুরি কেন বললাম, তখন কলকাতার অবস্থাটা ছিল যে সম্পাদকীয় দপ্তরটা সর্বদাই চালু থাকতো। প্রত্যেক পত্রিকায় সম্পাদকীয় দপ্তরে লেখকদের হঠাৎ আবির্ভাব ঘটতো, মুখোমুখি আলাপ। এখন যার একেবারে উল্টো। হ্যাঁ, এখন ব্যাপারটা চলে গেছে, এখন হচ্ছে অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আর তারপরে সেই সময়টার সঙ্গে এখনকার ব্যবধানটা অনেক। এখন লেখা পাঠালে, এই লেখাটা গুরুত্ব থাকলে তখন সেটা ছাপা হয়, তারপরে যোগাযোগের পালা চলে, সেটা অন্যরকম ব্যাপার। এবং এর পরবর্তীকালে অর্থাৎ কলকাতার সঙ্গে আমাদের যোগাযোগ হলো, কিন্তু আমার চাকরিটা ছিল দলগা বীরপাড়া, যার কাছেই খুব কাছে হচ্ছে তাসাটি চা বাগান। সেখানে রিমিদের মা পড়াশোনা করতো বীরপাড়া হাই স্কুলে। তাসাটি চা বাগানে আমার জেঠু ওখানকার বাগানের বড়বাবু ছিল, সেটা ছিল আমার বাবাদের জায়গা। হ্যাঁ, তো মা ছিলেন তো মুজনাই চা বাগানে। আপনি তখন বীরপাড়া স্কুলে বোধহয় পড়াতেন, এরকম ছিল। মার বিয়ে হয়েছিল তাসাটি চা বাগানে, সেই সূত্রে আর কি আমি বহুদিন থেকে মায়ের কাছে আপনার গল্প শোনা। পরবর্তীতে যে আমি লেখালেখির জগতে এরকম ভাবে জড়িয়ে যাব, হ্যাঁ, আপনার সঙ্গে খুব দেখা না হলেও এই যে একটা সম্পর্ক, কোথায় যেন একটা ভীষণ ভাবে একটা বাসা বেঁধে রয়েছে ভেতরে, এবং সেই টানেই বারবার এই বৃক্ষের কাছে আসা। হয়তো খুব বেশি আসা হয় না, তবুও আসতে হয় আমাদের প্রয়োজনে। মানে আমি লক্ষ্য করেছি রিমির মধ্যে অদ্ভুত একটা প্রাণ চঞ্চলতা আছে, মানে হঠাৎ কিছু করে ফেলা, সাহিত্য বিষয়ক, সংস্কৃতি বিষয়ক, এবং যেখানে যত প্রোগ্রাম হয় হঠাৎ হঠাৎ রিমিকে দেখা যায়। এই আলিপুরদুয়ারে বাংলা একাডেমির শেষ প্রোগ্রামটা হয়েছিল, সেটা তখন বামফ্রন্ট সরকারের অন্তিম পর্ব। এই সময় যে বাংলা একাডেমির অনুষ্ঠান হচ্ছিল, সেটা হলো আলিপুরদুয়ারে যে পুরসভার একটি মঞ্চ আছে এবং একটা হলঘর আছে, সেখানেই হচ্ছিল। এবং কলকাতা থেকে অনেকেই এসেছিলেন, এবং বেশ জমে উঠলো। গোটা উত্তরবঙ্গের প্রায় সবাই ছিল, এবং 3টি দিন এই এখানে থাকা, খাওয়া, আলাপ আলোচনা সবই চলেছিল। এবং আমার আরো মনে পড়ে কেন যে তারপরে আর কোনোদিনও আলিপুরদুয়ারে সেই বাংলা গ্রামের অনুষ্ঠান আর হয়নি। কিন্তু এখানে ওখানে আবার হচ্ছে, আর ছোট ছোট প্রোগ্রাম হয়ে থাকে এখানে, এটা সব জায়গার মতোই। হ্যাঁ, যেরকম আজকেও একটা প্রোগ্রাম রয়েছে, সেটাকে উদ্দেশ্য করেই আসা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার বলবো যে রিমির মধ্যে অদ্ভুত একটা জীবনী শক্তি আছে, যে খুব দ্রুত কাজ করে যাওয়ার ক্ষমতা, এবং এইরকম একটা কাজ নিয়ে খুব দ্রুত করে ফেলার ক্ষমতা নিয়ে রিমি কখনো গদ্য, কখনো পদ্য,
কখনো হঠাৎ কোনো অনুষ্ঠান, এইভাবেই কাজ চালিয়ে গেছে। এবং এটা আমার কাছে খুব নতুনত্ব লাগে। আর তার জীবনটাও খুব দ্রুত, যেমন খুব অল্প বয়সে বিয়ে, খুব অল্প বয়সে তার ছেলেই ডাক্তার হয়ে গেল, এরকম ঘটনাগুলো আমরা ব্যক্তিগত হলেও এর মধ্যে খুব বড় প্রাণ শক্তির পরিচয় আছে। লেখার পাশাপাশি জীবনটাকেও দ্রুত গতিতে ছুটিয়ে নিয়ে যাওয়া, এর মধ্যে আর একটা অদ্ভুত ক্ষমতার পরিচয় আমি পেয়ে থাকি। স্যার, এটা এটা আমার প্রোগ্রাম, এখানে আমার কথা এত বললে আমার ভীষণ একটা না, না। লজ্জা বোধ হবে। স্যার, আপনার কাছে এসেছি আর একটা ব্যাপার বলি, পজিটিভ বার্তা আপনার মুখ থেকে শুনবো, যাতে আপনি এত দীর্ঘদিন ধরে নানান রকম পরিবেশের মধ্য দিয়ে চলেছেন এবং আপনার কাজটাও আপনি চালিয়ে যাচ্ছেন। আর একটা ব্যাপার হলো, আমি গান জানি না, কিন্তু গান শুনতে ভালোবাসি। কিন্তু লেখালেখির ব্যাপারে হলো কি, আমি লেখালেখির মোটামুটি সব ক্ষেত্রেই পদচারণা বা কলম ক্ষেপণ করে থাকি। যেমন কবিতা থেকে আরম্ভ করে গদ্য পদ্য সব রকম লেখাই আমি লিখে থাকি। তার ফলে হয় কি, যে গদ্য পদ্য অনেক বড় ক্ষেত্র, এবং এর ফলে পরিচিতিটা আমার অনেক দূর ছড়িয়ে পড়েছে। এবং আমার একসময় অবস্থান ছিল উত্তরবঙ্গে, আবার এখান থেকে চলে গেছি পশ্চিমবঙ্গে, আবার পশ্চিমবঙ্গ থেকে ফিরে এসেছি। প্রথমে বীরপাড়া হাই স্কুল, পরবর্তীকালে আলিপুরদুয়ার কলেজ, এবং সেই কলেজেই আমি 30 বছরের বেশি কাজ করেছি। 30 বছরের বেশি কাজ করতে করতে এখানকার গোটা এলাকার একটা ছবি আমার কাছে ফুটে উঠেছে। আর এখন সেটা জেলা, আগে যেটা আগে একটা হয়েছিল কি আলিপুরদুয়ার ডুয়ার্স, আর এখন এই জায়গাটা হয়ে গেছে একটা জেলা, এবং এখানকার বৈচিত্র্য অনেক কিছু। আমি একটা বই করেছিলাম কোন এক পাবলিকেশনের, হাওয়াকল পাবলিকেশনের উত্তরাবাস, সেখানে আপনি এই জায়গার এই সমস্ত অঞ্চল নিয়ে আপনি একটা অসাধারণ গদ্য লিখেছিলেন। স্বপ্নের রেলগাড়ি, স্বপ্নের রেলগাড়ি, বক্সা জয়ন্তী। হ্যাঁ, সেই জায়গাগুলো এখন কেমন আছে? এই বক্সা জয়ন্তীর ব্যাপার হলো সংকট কেন, যে একদিকে অরণ্য অঞ্চলটাকে ব্যাঘ্র প্রকল্প, টাইগার প্রজেক্ট হিসাবে সরকার এখানে একটা আইন জারি করেছে এবং বলছে যে যারা এখানে বনবাসী বসবাস করেন তাদের কিছু টাকা দেওয়া হবে আর জমি দেওয়া হবে অল্প, সেই নিয়ে তারা এখানটা অরণ্য ছেড়ে চলে যাবেন। কারণ অরণ্যে ব্যাঘ্র নিবাস গড়ে উঠলে মানুষের থাকাটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আর আরেকটা ব্যাপার হলো অরণ্য, সেই অরণ্য আর নেই। অরণ্যে সাম্প্রতিক অনেক দুর্নীতির ঘটনা, অনেক অভাব অভিযোগ, যার ফলে অরণ্যের যে সবুজত্ব, এই সবুজত্বই বুঝি কমে যাচ্ছে। তাছাড়া কোনো কোনো জায়গায় আইনকে উপেক্ষা করে অদ্ভুত ভাবে দুর্নীতি ঢুকে গিয়ে একটা দূষণ, মানে সেখানে বসবাস করা, এটাকে অন্যভাবে কাজে লাগানো, এইসব হচ্ছে। অরণ্যের নদী থেকে বালি পাথর চলে যাচ্ছে অন্য জায়গায়, ইকোসিস্টেম সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে। হ্যাঁ, যার ফলে যে ইকোসিস্টেম রয়েছে প্রকৃতির মধ্যে, সেই অবস্থাটা ভেঙে পড়ার মুখে। এবং এই ব্যাপারে লড়াই করাটাও খুব কঠিন। যারা এই ব্যাপারে রক্ষণাবেক্ষণের কাজে আছেন তাদের পক্ষেও সবসময় সম্ভব হয় না, কারণ এখনকার দিনে হয় কি, দুর্নীতি এবং অর্থনীতি খুব কাছাকাছি সম্পর্ক। এটা একটা সত্যি, মানে সত্যি গুরুত্বপূর্ণ একটা, এটা যেটা বললেন একটা বাক্য, দুর্নীতি এবং অর্থনীতি। এবং একটা ঘটনা বলি, যে বক্সা জয়ন্তী অঞ্চল থেকে বিপুল পরিমাণে পাথর বালি এগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছিল,
অনেক বছর আগে মানিকা গান্ধী একবার এসেছিলেন, তিনি তখন নিয়ম জারি করলেন এখান থেকে এই যে পাথর এগুলো সরানো যাবে না। আর একটা হলো কি ডোলোমাইট উত্তোলন বন্ধ। ডোলোমাইট এখান থেকে ব্যাপক তোলা হতো, এখন বন্ধ হয়ে গেল। তখন ভুটান থেকে ব্যাপক ডোলোমাইট সংগ্রহ করে ভুটান গভর্নমেন্ট পাঠাতে লাগলো ভারতে, এবং বিশেষ করে যেখানে লোহা কারখানা আছে সেই লোহার কারখানায় ডোলোমাইট খুব জরুরি, এটাই আমরা শুনে থাকি। কিন্তু সাময়িক কালের জন্য হলেও চিরকালই এখন পর্যন্ত ভারতীয় এলাকায় ডোলোমাইট উত্তোলন নিষিদ্ধ আছে, কিন্তু হচ্ছে না তা বলতে পারি না। এখন তো ভুটান আর ভারতবর্ষের মধ্যে তো অনেকটা রেস্ট্রিকশন চলে এসছে, তাই না? যখন তখন আগের মতন সেই যে একটা সহজগামিতার ব্যাপারটা একটু নেই। প্রসঙ্গত আর একটা কথা বলি, যেহেতু উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গ বঞ্চিত, এটা শুধু সুযোগ সুবিধার ব্যাপারে নয়, সাহিত্যের ব্যাপারেও আচ্ছা, অনেকটা পিছিয়ে ছিল। তার কারণ কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা, পত্র পত্রিকা এগুলো উত্তরবঙ্গে প্রায় ছিল না বললেই হয়। হ্যাঁ, কিন্তু অবস্থাটা অনেক পাল্টে গেছে। এখন প্রচুর পত্রিকা। আমরা লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি, একদম। এবং শিলিগুড়ি থেকে একাধিক দৈনিক পত্রিকা বেরোয়, লিটল ম্যাগাজিন অসংখ্য বেরোয়। লিটল ম্যাগাজিনের চাইতে দৈনিক পত্রিকা বেশি বের হয় সেখানে, হ্যাঁ, যেহেতু দৈনিক পত্রিকা ব্যাপক বেরোচ্ছে। লিটল ম্যাগাজিন তার থেকে আলিপুরদুয়ারে বেশি বের হয়। এখন মানটা কে বিচার করবে, যার উপর দাঁড়িয়ে? হ্যাঁ, মানটার ব্যাপার হলো পত্রিকার মান লেখকের উপর নির্ভর করে। সেই লেখক শিলিগুড়ির বাসিন্দা নাও হতে পারেন, বাইরে থেকেও ভালো লেখা আনা যেতে পারে, এবং সেটা অনেকগুলো পত্র পত্রিকা তাই করছে। বাইরে থেকেও কিছু ভালো লেখা আসছে, আবার স্থানীয় লেখক গোষ্ঠীর কাছ থেকেও তারা লেখা নিচ্ছেন। কিন্তু লিটল ম্যাগাজিনের তো আমার মনে হয় একটা দায়িত্ব রয়েছে, একটা দায়িত্ব যেটা স্থানিক জায়গার যে সংস্কৃতি সেটাকে একটু তুলে ধরা। সেটা তো লিটল ম্যাগাজিনের একটা স্থানিক কিছু তরুণ মুখ তুলে হ্যাঁ, আনা। সেটা অনেকে করে থাকেন। অনেকের উদ্দেশ্য হলো যে আমরা বাংলা সাহিত্যকে তুলে ধরবো একটা হ্যাঁ, টুকরো। না, স্থানিক কিছু তুলবো, আবার হ্যাঁ। গোটাটাকেও আমি কভার করব। শুধু এই একটা অঞ্চলের হয়ে না থেকে আমি গোটা বাংলা ভাষার একটা কাজ করতে চাই। এবং আমার মনে হয় তাতেই আগ্রহ কিছুটা বাড়বে। আগ্রহ কিছুটা বাড়বে কখন? যখন স্থানীয়, বাইরের এবং অন্যান্য কিছু লেখা থাকছে, যে লেখার আবেদন সার্বিক। স্যার, আপনার সঙ্গে অনেক কিছু জানতে পারলাম। একটু ছোট্ট কিছু বার্তা, কেননা আপনাদের এই যে স্নেহ বৃক্ষ ছায়া, এই তলায় থেকেই কিন্তু আমরা কাজগুলো করে যাচ্ছি। একদম এই সময় যারা লিখছেন। আর একটা ব্যাপার হলো, উত্তরবঙ্গ এমন একটা জায়গা অনেকটা ছড়ানো, যার ফলে হয় কি যোগাযোগ ব্যবস্থাটা কম থাকে। উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু কোনটা? শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, আবার এদিকে নেমে এসে দেখা গেল যে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, এরকম জায়গাগুলো রয়েছে। এই যে বিশাল ছড়ানো এলাকা, এর মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো বিচিত্র জনজাতির বাস। এই বিচিত্র জনজাতি পৃথিবীর কোনো জায়গায় এককভাবে এভাবে জমায়েত হয়নি। উপলক্ষটা কি? উপলক্ষটা এক নম্বর ছিল চা বাগিচা, চা বাগিচায় পরিযায়ী শ্রমিক সংঘ। দ্বিতীয় হলো কি, গোটা আমাদের এখানে ভুটানের সঙ্গে, ভুটান হেরে যাওয়ার পরে যে চুক্তি হলো সিনচুলা চুক্তি, সেই সিনচুলা চুক্তির ফলে সমগ্র ডুয়ার্স এলাকা উপনিবেশিকদের কাছে চলে এলো।
এবং তখন এখানে উন্নয়নের নানা ব্যবস্থা আরম্ভ হলো, বসতি স্থাপন, কাঠ সংগ্রহ, এগুলো ধীরে ধীরে চা বাগিচা, এভাবে। উন্নয়নটা কি এখনো জারি? হ্যাঁ, আপনি কি এখনো মনে করেন জারি যে আছে, জারি আছে? জারি আছে। আচ্ছা, কিন্তু সবই হলো এখানকার জনবসতি ও বিস্ফোরণ ঘটলো। ঠিক ঠিক। বিস্ফোরণ ঘটলো, সবই ঠিক আছে, কিন্তু এখানে বহু বিচিত্র জাতি জনজাতির একটা অদ্ভুত সমন্বয় ঘটলো এবং ভাষার ক্ষেত্রেও বিপুল বৈচিত্র্য দেখা দিল। কারণ ভাষাও এখানে অনেক রকম হয়ে দাঁড়ালো। এই যে আমার চা বাগানে একটা যে ভাষা চলে, সেই ভাষাটাও কিন্তু মিশ্র রীতির ভাষা। এবং সেই ভাষাতে কিন্তু এখন কিছুদিন আগে একটা অনুষ্ঠান রায়গঞ্জে হলো, সেখানে দেখলাম সেই ভাষায়ও কিন্তু সাহিত্য রচনা হচ্ছে। এটা খুব একটা পজিটিভ দিক কিন্তু, তাই না? হ্যাঁ স্যার, অনেক কিছু শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমাদের কাছে এরকম ভাবেই থাকুন, এটা আমরা চাইবো। আপনার স্নেহ ছায়া তলে আমরা যেন থাকতে পারি। আপনি দীর্ঘজীবী হন এবং আপনার সুস্থতা কামনা করি। অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, সম্মান। আপনি খুব ভালো থাকবেন। নমস্কার। আর আজকে আমাদের আড্ডাগুলির এই পর্ব এখানেই শেষ করছি, আবারও আগামী পর্ব।